ভাই, আপনি বাসাটা ছেড়ে দিন। আপনার মেয়েটা আমার হবু বউকে আম্মু বলে ডাকে। আর আদিবারও বেশ পরিবর্তন দেখছি কিছুদিন যাবৎ। আমি চাই না কোনো ঝামেলা সৃষ্টি হোক। আপনি বরং নতুন বাসায় দেখুন, 10 দিনের মধ্যে বাসাটা ছেড়ে দিবেন। বেশ কড়া গলায় কথাগুলো বলে চলে গেল মাহমুদ। রামিম মাথা নিচু করে শুনল সব। মেয়েটাকে এতবার বোঝানোর পরও কেন যে আদিরাকে আম্মু ডাকে সেটা বুঝে উঠতে পারে না রামিম। তিন্নির সাথে তো আদিরার কোনো মিল নেই, না চেহারা না আচরণে। আর 3 বছরের মেয়েটাকে কীভাবেই বা বুঝাবে রামিম? এবার বাসাটা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আদিরা মেয়েটাও সুযোগ পেলেই উপরতলায় চলে আসে। আনভিকে নিয়ে তার যত ব্যস্ততা, অথচ কিছুদিন বাদেই তার বিয়ে মাহমুদের সাথে। মাহমুদ এই বাসার মালিকের ছেলে, একমাত্র ছেলে। বাবার টাকায় ফুটানি করে বেশ ভালোই কাটছে তার। সহজ সরল আর বেশ অমায়িক ছেলেটা। মাঝে মাঝে রেগে যায় বটে, তবে সে রাগ বেশিক্ষণ স্থায়ী হয় না, যাকে বলে অস্থায়ী রাগ। সোজা কথাই বললে ছেলেটা বেশ ভালো। তার সাথে বিয়ে যে মেয়েটার, তার নাম আদিরা। সচ্ছল পরিবারের মেয়ে। এটা তার ফুপির বাসা, এখানেই থাকে সে। বাবা মা সিলেটে থাকে। এসেছিল ভার্সিটিতে পড়তে, তবে লেখাপড়া শেষ না হতেই মাহমুদের মা অসুস্থ হয়ে পড়েন। হার্টের রুগী তিনি বলেছেন ছেলের বিয়ে দিতে। আদিরাকে ছোটবেলা থেকেই দেখে এসেছেন তিনি। সুন্দরী, সুশীল, ভদ্র আর লেখাপড়া জানা এমন মেয়ে তিনি আর পাবেন না। আদিরাও খুশি মনেই বিয়েতে রাজি হয়ে যায়। মাহমুদ ছেলেটা কোনো দিক দিয়েই খারাপ নয়, তবে প্রেম ভালোবাসা কোনোটাই হয়ে ওঠেনি মাহমুদের প্রতি। ছেলেটা কেমন যেন দূরে দূরে থাকে আদিরার থেকে, তবু আদিরার আপত্তি নেই। রামিম এ বাসার ভাড়াটিয়া। 3 তলা বাসের উপরের তলায় থাকে সে আর তার মেয়ে। বয়স 29 বছর। এই বয়সে বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেছে। তবে কষ্টের বিষয় হলো তার বউ তিন্নি মারা গেছে বাচ্চা জন্ম দেওয়ার সময়। বিয়ের আগে প্রেম রামিমও কখনো করেনি, তবে তিন্নি মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসত সে। মেয়ের নাম আনভি, তিন্নিরই পছন্দ করা নাম। বিয়ের পর দুজন গল্প করত মেয়েকে নিয়ে, যদিও কেউ জানতো না মেয়ে হবে নাকি ছেলে। তবে তিন্নি বেশ জোর গলায় বলতো, তুমি দেখে নিও, আমাদের মেয়ে হবে আর নাম রাখবো আনভি। মেয়েটা জন্মানোর পর রামিম প্রথম চুমোটা তিন্নির কপালে দিয়েছিল, তারপর বলেছিল, তোমার মেয়েই হয়েছে তিন্নি। দেখো আনভি কাঁদছে, তুমি উঠবে না? কিছুদিন অস্বাভাবিক আচরণ করত রামিম। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। এতদিন বাবা মার সাথে থাকলেও চাকরির জন্য রামিম ঢাকা চলে আসে। মেয়েটাকে রেখে আসতেই ইচ্ছে হয় না তার, তাই সাথে করে নিয়ে আসা। 2 মাস হলো এই বাসে উঠেছে রামিম। এই 2 মাসে পরিচয় হয়েছে অনেক মানুষের সাথে, তাদের মধ্যে একজন আদিরা। মেয়েটাকে আনভিকে দেখে দৌড়ে আসে, কোলে তুলে নেয় মেয়েটাকে। রামিম অবাক চোখে তাকিয়ে থাকে। কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকায় চোখ ঝাপসা হয়ে আসে তার। আনভি মেয়েটাও সেদিন মা বলে ডেকে ওঠে আদিরাকে। আদিরা এমনভাবে চুমু খায় আনভিকে যেন তার নিজের সন্তান। তিনি থাকলেও হয়তো এভাবেই আদর করতো। এরপর থেকে প্রতিদিন আদিরার কাছে আনভিকে রেখে অফিসে যায় রামিম। বিকেলে অফিস থেকে রামিম ফিরলে আদিরার প্রধান কাজ হয় 2 কাপ কফি বানিয়ে আনভি সারাদিন কী করলো সেগুলো বলা। আধো আধো কথা বলতে শেখা আনভির কথাগুলো যেন আদিরা মুখস্থ করে রাখে। কফির কাপে চুমুক দিয়ে রামিম দেখে মেয়েটাকে, ভালো লাগে মেয়েটাকে। প্রেমে পড়তে ইচ্ছে হয় রামিমের, তবে বিবাহিত পুরুষের প্রেমে পড়া বারণ। কথা শেষ হলে সারাদিন বেতন হিসাবে একটা চকলেট নিয়ে বিদায় হয় আদিরা। আদিরের কাছে আনভিকে রেখে যেন নিশ্চিন্ত থাকে রামিম। ঢাকা শহরের বুয়ারা কেমন হয় কে জানে, কখন কি হয়ে যায়। হয়তো মেয়েটাকে বসিয়ে রেখে সে টিভি দেখতে ব্যস্ত হয়ে যাবে। খোদায় মেয়েটা চিৎকার করে কাঁদলে হয়তো কপট রাগ দেখে চড় থাপ্পড় মেরে বসবে। আদিরের কাছে যতক্ষণ থাকে মেয়েটা হাসি খুশি থাকে, যেন নিজের মায়ের কাছেই আছে। ছুটির দিনগুলোতে আদিরা আর রামিমের মধ্যে প্রতিযোগিতা হয় আনভি কার কাছে যাবে। সবসময় আদিরাই জিতে যায়। রামিমের মাঝে মাঝে ইচ্ছে হয় আদিরাকে বিয়ে করতে, তবে সে উপায় নেই। সমাজও খারাপ বলবে, আর আদিরাই বা কেন মানবে বিবাহিত একজনকে বিয়ে করতে। রামিমের চিন্তাভাবনা এবার দ্বিগুণ হয়ে যায়। নতুন বাসা খুঁজতে হবে, বুয়া লাগবে, আবার সব কিছু গোছগাছ করতেও বেশ সময় লেগে যাবে। সবচেয়ে বড় চিন্তা হলো আনভি। মেয়েটা কি বুয়ার কাছে ভালো থাকবে নাকি অনাদরে বড় হবে? ছাদে সে সিগারেট ধরে রামিম। ঢাকা শহরের বিকেলটাও শান্ত হয় না। কোলাহল আর গাড়ির হর্নের শব্দে অশান্ত থাকে। তিন্নির কথা মনে পড়ে যায় রামিমের।
তিনি থাকলে এভাবে মেয়েটাকে নিয়ে ভাবতে হতো না। মেয়েটা বাচ্চা দেখলেই দৌড়ে গিয়ে কোলে তুলে নিত, আর নিজের মেয়েকে আদর করার সুযোগটাই পেল না। দীর্ঘশ্বাস ফেলে রামিম। মাঝে মাঝে ইচ্ছে হয় নিজেও মরে যেতে, তবে মেয়েটার জন্য মরতে পারে না। মেয়েটার কি হবে সেই চিন্তায় রামিম খেয়াল করেনি পাশে আদিরা দাঁড়িয়ে আছে। আদা খাওয়া চায়ের কাপটা রামিমের দিকে এগিয়ে দেয় তিনি। খাবেন? রামিম হঠাৎ আদিরাকে দেখায় কিছুটা ভয় পেয়ে যায়। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আজ প্রথমবারের মতো তিন্নিকে দেখতে পায় রামিম, কিন্তু কোথাও তো তিন্নির সাথে মিল নেই। তবে কেন আদিরাকে এমন লাগছে তার? ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। ঘোর কাটে রামিমের। আবার আদিরাকে দেখে সে, কই তিনি তো নেই। আনভি কোথায়? ঘুমোচ্ছে। মেয়েটা যা দুষ্ট হয়েছে, ওর আম্মু নিশ্চয়ই খুব দুষ্টুমি করতো, তাই না? আপনি তো শান্তশিষ্ট, নিজেকে ব্যক্ত করেন না। মন খারাপ থাকলে ছাদে এসে সিগারেট টানেন। মেয়েটা আপনার মতো হয়নি। গলাটা ধরে যায় রামিমের। উত্তর দেয়, তিন্নির মতোই হয়েছে। আমিও সেটাই বলছিলাম। আপনাকে একটা সিক্রেট বলি। বলুন। আপনি সিগারেট খাওয়া না ছাড়লে আনভিকে আমি সিগারেট খাওয়া শিখাবো। আপনি কিভাবে শেখাবেন? আপনি নিজেই পারেন নাকি? হ্যাঁ পারি, দেখবেন? দেখান দেখি। রামিমের আধা পোড়া সিগারেটে টান দিতে কেসে ওঠে আদিরা। রামিম হাসি আটকাতে পারে না। আদিরা রামিমকে হাসতে দেখে নিজেও হেসে ওঠে। রামিমের ইচ্ছে হয় মেয়েটাকে ভালোবাসি বলতে। কেন জানি সিগারেট খাওয়া এই ঠোঁটে গাঢ় একটা চুমু খেতে ইচ্ছে হয়। নিজেকে সংযত করে রামিম। বিবাহিত পুরুষের প্রেমে পড়া বারণ। রামিম দীর্ঘশ্বাসটা চেপে রেখে বলে ওঠে, মাহমুদ ভাই বাসাটা ছেড়ে দিতে বলেছে। 10 দিন পর নতুন বাসায় উঠতে হবে। আদিরার প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করে না রামিম। এখানে থাকা কষ্টকর। মেয়েটার চোখে হয়তো পানি ছলছল করবে। রামিমের শ্বাস নেওয়া কষ্ট হয়ে যাবে। হঠাৎ পেছন থেকে ডাকে আদিরা। প্রশ্ন করার আগেই রামিম উত্তর দিয়ে দেয়, মাহমুদ ভাই আপনাকে আর আমাকে নিয়ে কিছু ভুল ভেবেছেন, তাই বাসা ছেড়ে দিতে বলেছেন। আনভির কি হবে? বুয়া রাখবো একটা বেশি। যতই হোক নিজের মেয়েকে তো আর অন্য কাউকে দিয়ে দিতে পারবো না। তিনি শেষ স্মৃতি যে আনভি। আদিরা এই প্রথমবার রামিমকে ব্যক্তিগত একটা প্রশ্ন করে বসে। বিয়ে করবেন না? 3 শব্দের ছোট্ট একটা শব্দ, তবে উত্তরটা ততটা সহজ নয়। দ্বিতীয় বিয়ে করাটা সত্যি সহজ নয় না এই প্রশ্নের উত্তর দেওয়া। যদি এই প্রশ্নটাই আগে করা হতো যখন রামিম বিয়ে করেনি, তখন হয়তো মুখে হাসি রেখে খুব সহজেই বলতো বিয়ে তো করতেই হবে। এখন ব্যাপারটা ভিন্ন। যদিও রামিম ছেলে, তবুও কিছু জিনিস থাকে যেগুলো কাউকে বলা যায় না। মেয়েটার জন্য হলেও হয়তো রামিমকে বিয়ে করতে হবে, তবে জিনিসটা সহজ নয়। দ্বিতীয়বার বিয়ে করা কোনো লোক জোর খাটাতে পারবে না যে তার বউ সৎ ছেলেকে বা সৎ মেয়েকে তার আপন ছেলের মতোই ভালোবাসে। তবুও অহরহ বিয়ে হচ্ছে, মানুষ দ্বিতীয়বার বিয়ে করছে। ভাগ্যক্রমে কিছু ছেলেমেয়ে আপন ছেলেমেয়ের মতোই ভালোবাসা পায়। কয়জনই বা ছেলেমেয়ের কথা ভেবে বিয়ে করে। বেশিরভাগই তার চাহিদা মেটানোর জন্য বিয়ে করে। রাতে পাশে শুয়ে কেউ সঙ্গ দিক সেই আশায় বিয়ে করে। ছেলেমেয়ের নিঃসঙ্গতা কাটানোর জন্য কয়জন বিয়ে করে? নিজের নিঃসঙ্গতা কাটানোর জন্যই বিয়ে করে। মেয়ে সুন্দরী বিয়ে করে ফেলে। দ্বিতীয় বিয়ে বলে কথা। সুন্দরী মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আর এদিকে নিজের ছেলে মেয়ে যে অনাদরে বড় হচ্ছে সেটা দেখো না দেখার ভান করে থাকতে হয়। মায়েরা নাকি সবচেয়ে বেশি কোমল হয়, তবে কেন খাবার প্লেটে নিজের ছেলেকে মাছের বড় টুকরাটা দেওয়া হয়? এসব ভাবতে হয়, গভীরভাবে ভাবতে হয়। সেসব ভেবেই বিয়ের সিদ্ধান্ত বারবার নাকচ করে দেয় রামিম। তিনি ডাকে ঘোর কাটে রামিমের। শুনছেন? জি বলুন। আপনাকে প্রশ্ন করেছিলাম একটা। আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? তিন্নির কথা ভেবে? না, আনভির কথা ভেবে। মেয়েটার নিঃসঙ্গতা কাটবে বটে, তবে জানি না তার মা কেমন হবে। যদি বাকি 10টা সৎ মায়ের মতো হয়, যদি সেই অনাদরেই বড় হতে হয়, কি দরকার? নিজের কথাটাও তো ভাবুন, বয়স তো হয়েছে আপনার। দেখুন আদিরা, আপনি আমার চাইতে বয়সে ছোট, আর আপনি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, তবুও আপনি আমার ছোট। আমি চাই না আপনার সাথে ব্যাপারে কথা বলতে। রামিম কোনো কথা বলার সুযোগ দেয় না আদিরাকে। ব্যাপারটাকে এখানে শেষ করার দরকার ছিল। আনভিকে নিয়ে ভাবনাটা বাড়ছে। মেয়েটা কি কোনোদিন মায়ের আদর ভালোবাসা কখনো পাবে না? যতই 3 বছর বয়স হোক, তবুও তো সে ছোট। মায়ের চেয়ে আপন কেউ কি এই পৃথিবীতে আছে?
আদিরার সাথে যতক্ষণ সে থাকে নিজের মায়ের কাছে যতটা যত্নে থাকতো ঠিক ততটাই যত্নে থাকে সে। হতে পারে রামিমের মনের ভুল, তবু আদিরা মেয়েটা আনভিকে খুব যত্নে রাখে। অফিস থেকে ফিরে কখনো মেয়েটাকে কাঁদতে দেখেনি রামিম, না দেখেছে কোনো অভিযোগ করতে। রাত কাটে সকাল হয়। ঢাকা শহরে জানালা খুলে দমকা বাতাস আসে না, আসে রাস্তার পাশে নর্দমার পচা দুর্গন্ধ। এ শহরে শিমুল ফুল ফোটে না। ছোট বাচ্চারা সকাল হলে লাল ফুল কুড়িয়ে ফ্রকে তুলে না, তুলবে কেন? শিমুল ফুলের কোনো গন্ধ নেই, শুধু লাল দেখতে। গাছে থাকতে ভালো লাগে, নিচে পড়লে সেটা দিয়ে কেউ প্রেম নিবেদন করে না, বরং আবর্জনা হিসেবে শুকানো হয়। তারপর সে কোনো এক টোকা এসে বস্তা ভর্তি করে নিয়ে যায় দুবেলা রান্নার জ্বালানি হিসাবে। দ্বিতীয় বিয়েও একই রকম, না আছে সুগন্ধ, না করে প্রেম নিবেদন। শুকিয়ে জানালা হিসেবে জ্বালিয়ে দেওয়াটাই তখন অধিক গুরুত্বপূর্ণ। মেয়েটাকে খাওয়ানোর পর অফিসের উদ্দেশ্যে বের হয় রামিম। গেটে মাহমুদ ভাইয়ের সাথে দেখা, বাজারে ব্যাগ হাতে। ঘেমে একাকার হয়ে গেছে ছেলেটা, পরনে লুঙ্গি আর হাফাতা গেঞ্জি। সালাম দেয় মাহমুদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন রামিম ভাই? এই তো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো ভাই। রামিম খেয়াল করে ছেলেটা সেই রাগ আর নেই, মুখে সেই কঠিন ভাবটা গায়েব হয়ে গেছে। ছেলেটা রাগ অস্থায়ী। কিছু মনে করিয়েন না রামিম ভাই, গতকালের মনে হয় আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। আপনার যতদিন ইচ্ছে থাকুন এই বাসায়, আমার কোনো সমস্যা নেই। এমনিতেও আর 2 মাস পর বিয়ে। আরে না না, আমি কিছু মনে করিনি। আনভি কোথায়? এই তো বাসায়। আপনি অনুমতি দিলে আদিরা আর আনভিকে নিয়ে ঘুরতে যেতাম কোথাও। সমস্যা নেই, তবে আইসক্রিম খাওয়াবেন না? মেয়েটা একদম মায়ের মতো হয়েছে, আইসক্রিম খেলেই ঠান্ডা লেগে যাবে। আচ্ছা আমি আসি তবে। আর ভাই কিছু মনে করিয়েন না। রামিম মুচকি হেসে রাস্তায় বেরোয়। মানুষগুলো কত অদ্ভুত, তাই না? গতকালই রেগে বাসা ছেড়ে দিতে বললো, সকাল হতে আবার থাকতে বললো। প্রথমেই বলেছিলাম মাহমুদ ছেলেটা এমনই, হঠাৎ রেগে যায়। রামিম কিছুটা নিশ্চিন্ত। আদিরা মাহমুদকে কিছু বলেছে, নয়তো এতটা বদলানো অসম্ভব। যাই হোক না কেন, বাসা খুঁজতে হবে না নতুন করে। মেয়েটাকে নিয়েও নিশ্চিন্ত রামিম, আদিরার কাছেই থাকবে। সন্ধ্যায় বৃষ্টি নামে। রামিমের বৃষ্টি পছন্দ না। ঢাকা শহরের বৃষ্টি মানে রাস্তায় হাঁটু পর্যন্ত পানি। ঢাকা শহরটা রামিমের মতো, বৃষ্টির ফোঁটাগুলো কষ্ট। মেন রোডে হাঁটু পর্যন্ত পানি আটকা পড়লেও বাইরে বেরোনোর রাস্তা নেই। সেই ঢাকা শহরেই মিশে যেতে হবে। রামিমের কষ্টগুলো তেমনি, বাইরে বের করে দেওয়ার উপায় নেই, আপনাতেই মিশে যেতে হবে। দরজায় টোকা পাওয়ার আওয়াজ পাওয়া যায়। বন্ধ দরজার ওপাশে কে আছে সেটা বুঝতে পারে না রামিম। দরজা খুলে ভিতরে চলে যায় রামিম। আদিরা আর মাহমুদ ভাই আনভিকে কোলে নিয়ে ঘরে ঢুকে চকলেটে কামড় দিতে দিতে আদিরা বলে, আব্বুকে বলো কোথায় কোথায় ঘুরেছো আজকে। বলে মাহমুদ আর আদিরা মুচকি হাসে। অপেক্ষায় থাকে রামিম আনভি বলবে কোথায় ঘুরেছে। তবে আনভির হাসিমাখা মুখটা হঠাৎই ফ্যাকাশে হয়ে যায়। কথা বলে না আনভি, মুড নেই বলার এমন একটা ভাব। রামিমকে খাবারের প্যাকেটটা হাতে দিয়ে আদিরা বলে, আব্বুকে বলো কোথায় কোথায় ঘুরেছো আজ। রামিম মাথা নেড়ে সম্মতি জানায়। মাহমুদ ভাই দরজার দিকে পা বাড়ায়, সঙ্গ দেয় আদিরা। দুজনকে বেশ মানিয়েছে। এখানে রামিম কেন ঝামেলা বাঁধাবে? রামিম মনে মনে ঠিক করে নেয় এমন কিছু সে করবে না যাতে মাহমুদ আর আদিরা কোনোভাবে কষ্ট পায়। কয়দিন গেলেই মেয়েটা বুঝতে শিখে যাবে, তখন আর সমস্যা হবে না। বর্ষাকাল চলে এসেছে। রোজ সন্ধ্যায় বৃষ্টি নামে। সারাদিন ভ্যাপসা গরমে সিদ্ধ হয়ে সন্ধ্যার ঠান্ডা বাতাসে যেন প্রাণ জুড়িয়ে যায় রামিমের। বৃষ্টি রামিমের পছন্দ নয়, তবু বৃষ্টির পর ঠান্ডা বাতাসটা ইদানিং ভালো লাগতে শুরু করেছে। মাহমুদ ছেলেটা ইদানিং ভীষণ ব্যস্ত। বিয়ের সব ব্যবস্থা তাকেই করতে হচ্ছে। বাবার একমাত্র ছেলে, নিজের বিয়ের কাজও নিজেকেই করতে হচ্ছে তার। আদিরাকে নিয়ে নাকি তার অভিযোগ বেড়ে গেছে। আদিরা নাকি বিয়ের কোনো কাজ করছে না, কেনাকাটা করছে না, কোথাও যাচ্ছে না কারোর সাথে, সবসময় শুধু আনভিকে নিয়ে ব্যস্ত। মাহমুদ ছেলেটা অকপটে বলে দিল রামিমকে সব কথা। নিচে আদিরা। আনভির হাসির আওয়াজ পাওয়া যায়। খিলখিল করে হাসে আদিরা। বিল্ডিংটা মনে হয় কেঁপে উঠছে, সাথে রামিমের হৃদয়ও। কে জানতো, হয়তো মাহমুদের একই অবস্থা। তবে মাহমুদের হৃদয় কম্পিত হওয়াটা স্বাভাবিক। রামিমের কেন কাঁপবে? আদিরা তো কেউ না রামিমের। 23 দিন বাকি বিয়ের, বড় প্রস্তুতি।
বড় পরিবারের বড় ছেলের বিয়ে, আত্মীয় স্বজনের অভাব নেই। মাহমুদ ছেলেটা ইঙ্গিতে আবারও বুঝিয়ে দেয় বাসাটা নিজ ইচ্ছাই ছেড়ে দিন রামিম ভাই। সিঁড়ি পেয়ে নিচে নামার পর মাহমুদের আওয়াজ পাওয়া যায়। এই যে মেয়েটাকে নিয়ে পড়ে আসছো আদিরা, কদিন পর তো বিয়ে, একটু নিজের ব্যাপারেও ভাবো। এরকম রিয়েক্ট করছো কেন? আমি কি পালিয়ে যাচ্ছি? বিয়েটা তো তোমাকেই করছি, তাই না? হ্যাঁ, আমাকে করছো, তবে মনে হচ্ছে মনটা অন্য কাউকে দিয়ে দিয়েছো। বউ মারা যাওয়ার লোকটার ঘরে এত কেন থাকতে হবে তোমার? চরের একটা আওয়াজ পাওয়া যায়। কে কাকে মারলো বুঝতে পারে না রামিম, তবে এবার বেশ ভালোভাবে বুঝতে পারছে মাহমুদ ছেলেটা মোটেও আদিরার এই বাসায় আসাটা পছন্দ করছে না। নিচে নামে না রামিম। এই সময় নিচে নামলে হয়তো কারো চোখের পানি দেখতে পাওয়া যাবে, কেউ বা রাগ লুকানোর ব্যর্থ চেষ্টা করবে। দীর্ঘশ্বাস ফেলে আনমনে রামিম বলে ওঠে, বাসাটা ছেড়ে দিতে হবে। কয়েক মিনিট পর নিচে নামে রামিম। তিন্নির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। না, কোথাও কোনো চরের চিহ্ন নেই, না আছে কান্নার ছাপ। আদিরা বসুন, একটু কথা আছে। জি বলুন। মাহমুদ ভাইয়ের সাথে ওরকম আচরণ করাটা আপনার উচিত হয়নি। মাপ চেয়ে নেবেন, আর আনভির কাছে কম আসিয়েন। মেয়েটাও আপনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। আর আপনি? মানে বুঝলাম না ঠিক। কিছু না, রান্নাঘরে খাবার রাখা আছে, খেয়ে নিয়ে আমি আসি। রামিম অবুঝ নয়। আদিরা যে শুধু আনভির জন্য সারাদিন এখানে পড়ে থাকে সেটা যেমন সত্য, তেমনি দিন শেষে রামিমের সাথে কিছুটা কথা বলা দেখা হওয়ার জন্যই এ বাসায় থাকে আদিরা। আনভির সাথে রামিমের দূরত্ব তৈরি হচ্ছে, সারাক্ষণ শুধু আম্মু আর আম্মু। দিন শেষে ঠিকমতো কথা বলার সুযোগটাও পায় না রামিম। মেয়েটা ঘুমিয়ে পড়ে। শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিনগুলো ঠিকমতো খেয়ালও রাখতে পারে না রামিম। মেয়েটা আদিরার কাছে ভালো থাকবে, আর আদিরা মাহমুদের কাছে। যদি তা নাও হয়, আদিরার পরিবার কেন মানবে একটা বিবাহিত ছেলের কাছে নিজের অবিবাহিত শিক্ষিত সুন্দরী মেয়েকে বিয়ে দিতে? কেন দুইটা পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট করবে তারা? দুদিন আদিরা আসেনি আনভির কাছে। মেয়েটা কিচ্ছু খাচ্ছে না, বারবার আদিরার কথা বলছে। মাসের শেষ আজ, নতুন বাসা দেখা হয়ে গেছে, আগামীকাল চলে যাবে। দাঁতের দাঁত চেপে মেয়েটাকে রাগ দেখাই রামিম। ভয় পেয়ে কান্না করে ঘুমিয়ে যায় আনভি। দিন শেষে আনভি ঘুমালে রামিম একা। মেয়েটাকে কিভাবে বোঝাবে সে এই সম্পর্কটা কেউ মানবে না? পরের দিন শুক্রবার, মাহমুদকে ভাড়া দিতে গিয়ে আদিরার কাছে মেয়েকেই রেখে যায় রামিম। বাসার জিনিসপত্র নামানো হয়েছে, গাড়িতে উঠিয়ে নতুন বাসায় নেওয়া হচ্ছে। এই বাসা থেকে কাছে 15 কি 18টা বিল্ডিং পরে দোতলা বাসার উপরের ফ্ল্যাটের কাছেই অফিস, সেজন্য দূরে বাসা নেয় না রামিম। মাহমুদ কয়েকবার মিথ্যা আটকানোর চেষ্টা করেছিল বটে, তবে রামিম সে কথা শোনেনি। বাসাটা না ছেড়ে দিলে হয়তো কয়েকটা জীবন ভুল পথে পা বাড়াবে। সব কিছু নিয়ে গোছাতে গোছাতে বিকেল হয়ে যায়। সন্ধ্যার পর আনভিকে আনতে যায় রামিম। মাহমুদের মা বলে আদিরার সাথে সাদে গেছে। পরিচিত বাসায় এই প্রথমবার সাদে যেতে দ্বিধাবোধ করছে রামিম। এই প্রথমবার মনে হচ্ছে কে কি ভাববে। আনভিকে ঘুম পাড়িয়ে কোলে নিয়ে হাঁটছে আদিরা। সে সিঁড়িটায় দাঁড়িয়ে রামিম দেখে ঘুমন্ত আনভিকে কয়েকবার চুম্বন করে আদিরা। হঠাৎই থমকে দাঁড়ায় মেয়েটা, সাথে এনার্জি বাল্বের আলোয় কারো ছায়া থেকে দাঁড়িয়ে পড়ে। মুখটা পরিষ্কার হতেই জিজ্ঞেস করে, কখন এসেছেন? এইমাত্র। চা খাবেন? না, আজ সময় নেই। বসুন, আর হয়তো সন্ধ্যার পর এভাবে চা খেতে বলবো না। আনভিকে রামিমের কাছে দিয়ে চা বানাতে চলে যায় আদিরা। মেয়েটার আচরণ বেশ ভাবাচ্ছে রামিমকে, তবে সে সিদ্ধান্ত এটাই, নিজে থেকে কিচ্ছু প্রকাশ করবে না। এ সমাজে কেউ মেনে নিবে না, বরং কটু কথা শুনতে হবে, মান সম্মানের টান পড়বে। কয়েক মিনিট পর 2 কাপ চা হাতে খুব সাবধানে ছাদে আসে আদিরা। ছাদের গেটটা লক করে দেয় রামিমকে চা দিয়ে। কোন বাসায় উঠলেন? মোস্তফা সুফিয়ান। ওই টাকাওয়ালা ভুড়ি মোটা লোকটা? হুম। ভাড়া কত? 8,000। এখানে 6,000 ছিল। বুয়ার বেতন কত? দুজনে মিলে 8,500। এখানে একজন লাগতো। আনভি কার কাছে থাকবে? বুয়ার কাছে। সে যত্ন নিবে ওর? নিবে। আর সন্ধ্যার পর চা বানিয়ে খাওয়াবে আপনাকে? বুয়া বিকেলে চলে যাবে। এখানেই থেকে যেতে পারতেন। কদিন পর আপনার বিয়ে। একটা কথা বলবো? বলুন। আপনি বিয়ে করবেন আমাকে? অন্তত আনভির জন্য হলেও।
মেয়েটার মুখের দিকে তাকাই রামিম। উত্তরের অপেক্ষায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা। আজ না বলে হয়তো আর কখনো বলা হবে না। সব দ্বিধা দ্বন্দ্ব ছাড়িয়ে আদিরার হাত স্পর্শ করে রামিম। আপনাকে যে আমি পছন্দ করি না সেটা কিন্তু না, হয়তো সেটা ভালোবাসার পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু আপনি কি ভাববেন জানি না। তবে সত্যি বলতে আপনি আমি রাজি থাকলেও আর কেউ মেনে নেবে না এই সম্পর্ক। আর যদি বলেন পালানোর কথা, তবে আমি বলবো পালিয়ে যাওয়া সম্ভব না। যে মেয়েটার জন্য পালিয়ে যাব সেই মেয়েটারই ক্ষতি হবে। আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কি বলতে চাচ্ছি। একদমই কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলে রামিম। আদিরার মুখে চিন্তার কোনো ছাপ নেই, বরং হাসির রেখাটা ক্রমশ পরিষ্কার হচ্ছে। একটা সময় সকল কিছু উপেক্ষা করে রামিমের বুকে ঝাঁপিয়ে পড়ে আদিরা মেয়েটা। রামিম কিছুটা ভিমড়ি খেয়ে যায়। ভিমড়ি খাওয়ার কথা, মেয়েটা কি বুঝলো কে জানে। আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি, নাকি বুঝিয়ে বলবো? পরিবারকে আমি বুঝাবো, তারা আগামীকাল আসবে এখানে। আদিরা, এগুলো পাগলামি ছাড়া আর কিছু নয়। আমি আসছি। কাল আরেকবার আসবেন, আমি অপেক্ষা করব। ছাদের গেটটা খুলতেই মাহমুদের গোলগাল চেহারাটা দেখতে পাই রামিম। রাগে দাঁত কর্মর করে ওঠে মাহমুদ। রামিম ভয় পায় না, ছেলেটাকে রাগলে ভয়ঙ্কর লাগে না, বরং হাসি পায়। রামিম হো হো করে হেসে ওঠে। মাহমুদ ছেলেটা বিচলিত হয়। এবার রাগের বদলে মুখটা চুপসাতে শুরু করে। ছেলেটার কানের কাছে যদি এখন জোরে শব্দ করা যায়, তবে নিশ্চিত ছেলেটা দৌড় দিবে। তাড়াতাড়ি দৌড়াতে গিয়ে সিঁড়ি থেকে পড়েও যেতে পারে, তবে সেরকম কিছু হয় না। আসি মাহমুদ ভাই, ভালো থাকবেন। এখানে সমাপ্তি হয় সেখানকার কথোপকথন। নিচে নামতে নামতে আবারও মাহমুদের উচ্চস্বর শুনতে পাই রামিম। স্বাভাবিক ব্যাপার, যার সাথে দুদিন পর বিয়ে, তাকে রেখে আরেকটা ছেলেকে বিয়ের প্রস্তাব দেওয়াটা মনে হয় না খুব একটা ভালো কাজ। পরদিন যাওয়ার কথা রামিমের, অথচ 3 দিন কেটে গেছে, কোনো খোঁজ নেই তার। আদিরা ভাবে একবার কি দেখে আসবো নতুন বাসায়। এত ভাবাভাবির কিছু নেই, আমি যাব। সকাল 5টা, এত সকালে কারো জেগে থাকার কথা নয়। স্বভাবতই গেটের দারোয়ান ঘুমাচ্ছে। সারা রাত পাহারা দিয়ে সকাল হলে ঘুমিয়ে পড়াটা এদের স্বভাব। ভিতরে ঢুকে আদিরা। দোতলা সিঁড়িতে কেউ একজন বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। আদিরা গুরুত্ব দেয় না, নক করে রামিমের দরজায়। আদিরার ইচ্ছে হচ্ছে দেওয়ালের বাইরে থেকেই রামিমকে দেখতে। পাথরের মতো শক্ত ট্রান্সপোর্টের কাজ থাকলে ভালো হতো। দেওয়ালটা ওই কাজ দিয়ে তৈরি হলে বাইরে থেকে আদিরা রামিমকে দেখতে পেত। দরজা খুলে রামিম আবার বিছানার দিকে পা বাড়ায়। রামিমের ধারণা বুয়া এসেছে। আদিরা অবাক হয়। রামিম তাকালো না একবার। আপনি আসলেন না কেন? রামিম পেছনে তাকায়, বিচলিত হয় না, যেন মনে মনে আদিরাকেই ভেবেছিল সে। আপনি তো এসেছেন। আনভি কোথায়? ঘুমোচ্ছে। আজ সারাদিন আমি আপনার সাথে কাটাতে চাই। আমাকে অফিসে যেতে হবে। আজ যাবেন না? আমি কাল সিলেট চলে যাচ্ছি। হঠাৎ সিলেট কেন? যাওয়ার আগে বলে যাব। সারাদিন আমার সাথে থাকবেন? আচ্ছা। দরজায় আবার শব্দ হয়। আদিরা এগিয়ে যায়। বুয়া এসেছে। দূর থেকে রামিম আন্দাজ করে আদিরা বুয়াকে চলে যেতে বলেছে। ঘটনা সত্যি, বুয়া চলে গেল। আদিরার রুম গুছিয়ে রান্নাঘরে ঢুকলো। এমনভাবে কাজগুলো করছে যেন নিজেরই সংসার। এই প্রথমবার রামিমও অনুভব করলো তিনি এসেছে বাসায় আদিরার রূপে। এতদিন সে দেখতে পায়নি, আনভি পেয়েছে, আজ রামিমও দেখতে পেল। ভাবনাগুলো ঝাপসা হয়ে আসে। আদিরা তার নয়, মাহমুদের। মাহমুদ ছেলেটা ভাগ্যবান বটে। 1 কাপ চা ঝটপট রামিমের হাতে দিয়ে আবার রান্নাঘরে ছুটে যায় আদিরা। মেয়েটা আজ ব্যস্ত, ভীষণ ব্যস্ত, প্রচণ্ড রকমের ব্যস্ত। 3টা প্রচণ্ড ব্যবহার করলে যেমনটা প্রচণ্ড 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 ব্যস্ত হয়, ঠিক তেমন ব্যস্ত আদিরা। একবার এদিকে আসছে, আরেকবার ওদিকে ছুটে যাচ্ছে। রামিম বুঝতে পারছে না মেয়েটা কি বোঝাবোনার চেষ্টা করতেছে, তবে একটু বুঝতে পারছে মেয়েটার সংসারটাকে নিজের করে নিতে চাইছে, কোনো স্বার্থ চায়। আনবিয়াজ খুবই খুশি। 3 দিন পর আদিরা এসেছে। প্রথমে অভিমান করে থাকলেও পরে রাগ কমে গেছে। রামিম তাকিয়ে দেখে মেয়েটা আদিরার পাশে ঘুরঘুর করছে, মাঝে মাঝে রাস্তা আটকে দাঁড়াচ্ছে আর হাজারটা প্রশ্ন করে যাচ্ছে। অথচ রামিম একটা প্রশ্ন করতে পারেনি। কেন পারেনি? এটা কি ইগো, নাকি সমাজ কি বলবে সেই নিয়মে বাধা? রামিম খেয়াল করে আনভির কোনো প্রশ্নে আদিরা বিরক্ত হয় না, বরং উত্তর দিয়ে যায়। এমনকি একই প্রশ্ন বারবার করার পরও আনভিকে সারাক্ষণ আদিরাকে এভাবেই চালায়। কিসের এত টান আদিরার? কেন সহ্য করে এসব? আর কেনই বা আমাকেই ভালোবাসলো? তার মতো সুন্দরী শিক্ষিত মেয়ে চাইলেই আমার চাইতে শতগুণে ভালো একটা ছেলেকে ভালোবাসতে পারতো। উত্তর পায় না রামিম। ভালোবাসতে কারণ লাগে না, অকারণেই ভালোবাসা যায়, ভালোবাসা হয়ে যায়।
রান্না শেষ হয়েছে। খাবার টেবিলে বসে আনভি আজ বেশ খুশি। এই প্রথমবার বাবা মা দুজনের সাথে একসাথে খেতে বসেছে সে। একবার আদিরা, একবার রামিম, এভাবে দুজনের হাতে খাচ্ছে সে। মেয়েটার আজ ক্ষুধা মেটে না, আরও কিছুক্ষণ খায়। আদিরা রামিমের দিকে তাকিয়ে বলে, আনভির দিকে একবার তাকান। আপনি কি চান না ও এইভাবে হাসি খুশি থাকুক? চাই, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। আপনি চেষ্টা না করেই হার মেনে নিচ্ছেন। মেয়েটার ভবিষ্যতের কথা ভাবছেন না আপনি। ভাবছি বলেই বলছি, আপনি মাহমুদকেই বিয়ে করুন, সুন্দর একটা জীবন পাবেন। কার ভালোবাসা? মাহমুদ ছেলেটা ভালো। হা করুন, আমি আপনাকে খাইয়ে দিই। তাবিজ করেছো নাকি? থমথমে পরিবেশটা হঠাৎই কেটে যায়। দুজনে শব্দ করে হেসে ওঠে। এখন দুজনকেই খুশি মনে হচ্ছে। হাসির একমাত্র জিনিস যা মানুষের বিষণ্ণতা দূর করতে পারে। দুপুর কাটে বিকেল হয়। সকল চিন্তা ভাবনা ছেড়ে একটা দিন অন্তত আদিরার সাথে হেসে খেলে কাটাই রামিম। কি আসে যায় আগামীকাল সে চলে যাওয়া না যাওয়াই। 2 কাপ লেবু চা নিয়ে আড্ডা দিতে বসে যায় রামিম আদিরা। ভাগবাসেই মাহমুদ আদিরাকে নিতে এসেছে। চোখ মুখ শক্ত, ছেলেটাকে এভাবে মানায় না। আরেক কাপ চা বানায় আদিরা। প্রতিদিনের মতো মন খুলে কথা বলে না মাহমুদ, চুপচাপ চায়ের কাপে চুমুক দেয়। আদিরারও কিছু বলা হয় না আর। চা শেষ করে মাহমুদ নিচে গিয়ে দাঁড়ায়। আদিরা এগিয়ে আসে রামিমের দিকে, আরও একবার জড়িয়ে ধরে রামিমকে। অস্বস্তিতে পড়ে যায় রামিম। মেয়েটা এমনভাবে জড়িয়ে ধরেছে যেন রামিমের সাথে কত বছরের প্রেম। আদিরা কানের কাছে মুখ টেনে বলে, বিয়েটা আমি ভেঙে দিয়েছি, বুঝলেন? আমি আপনাকেই বিয়ে করব। আনভির খেয়াল রাখবেন। আমি আসি। সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া যায়। দ্রুত গতিতে নিচে নামে আদিরা। দারোয়ান ভুরকুচকে তাকায়। আজ রামিমের ঘুম হবে না। পরের দিন আদিরার সিলেটে চলে যাবার কথা, কিন্তু জানি বাবা মেয়ের সাথে আদিরা সকালবেলায় রামিমের বাসায় চলে এসেছে। মেয়ে যার জন্য বিয়ে ভেঙে দিয়েছে তার সাথে দেখা করে না গেলে কি হয়? অবশ্যই হয় না। কেন হবে? ভদ্রলোক চায়ের কাপে চুমুক দিতে দিতে রামিমের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, প্রথম স্ত্রী কিভাবে মারা গেল? বাচ্চা জন্ম দিতে গিয়ে। লোকটা কিছুটা দুঃখিত হলো বলে মনে হলো। চোখ মুখ প্রথমে কঠিন থাকলেও আপাতত কোমল মনে হচ্ছে রামিমের। আদিরা আনভিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আদিরার মা পাশে বসে কথা শুনছেন আর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন সবকিছু। আজই সব ফয়সালা হবে। শেষবেলা তিনি বলবেন, তাই চুপ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। ভদ্রলোক বলল, তোমাকে কিছু কঠিন কথা বলে চলে যাব। কঠিন কথা বলবেন বলেন, কিন্তু তার চোখে মুখে কাঠিন্য নেই। ঠিক মানাচ্ছে না লোকটাকে। চোখ মুখ শক্ত করে গম্ভীর একটা ভাব নিয়ে কথাটা বলে বেশ মানাতো। বয়স হয়েছে, মুখে চামড়ার ঘোজ পড়েছে, তবুও সৌন্দর্য কমেনি লোকটার। আদিরাকেও চুপচাপ দেখছে রামিম। যদিও আনভিকে নিয়ে ব্যস্ত, তবুও এদিকের কথাবার্তা শোনার ইচ্ছে সে দমিয়ে রাখতে পারছে না। রাখবি কেন? তার বিয়ের কথাবার্তাই তো হচ্ছে। রামিম ঘাবড়ে যায় কিছুটা, ঘেমে যাচ্ছে। লোকটা আবার চায়ের কাপে চুমুক দিল, তারপর আবার বলা শুরু করলো। মনে হয় এটা তার অভ্যাস। প্রতিবার চায়ের কাপে চুমুক দেওয়ার পরপরই একটা করে সিরিয়াস বাক্য নির্গত করবেন। আমি তোমার সম্পর্কে শুনেছি, আদিরা বলেছে। কিছুটা বাড়িয়ে বলেছে, তবে 95.5% সত্যই বলেছে। আমি তোমাকে আমার কোনো সিদ্ধান্ত দেব না, সবটাই তোমার উপর নির্ভর করবে। তুমি চাইলে আমার মেয়েকে এখনই তোমার কাছে রেখে যাব, আর না চাইলে নিয়ে যাব, আর কোনোদিন দেখা পাবে না। তার আগে আমার কিছু কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা আদিরার সিদ্ধান্ত। বলুন, আমি শুনছি। রামিম বুঝতে পারছে না উনি কি বলবেন, তবে এতটুকু বুঝতে পারছেন এমন কিছু বলবেন যেটাতে রামিম নিশ্চুপ হয়ে যাবে। এত সহজে তো কেউ বলতে পারে না মেয়েকে রেখে যাবেন। নিশ্চয়ই কোনো কিন্তু আছে। ভদ্রলোক চায়ের কাপে লম্বা একটা চুমুক দিয়ে আবার বলতে শুরু করলেন, তোমাকে গতকাল আদিরা বলেছিল সে বিয়েটা ভেঙে দিয়েছে। ও মিথ্যে বলেছে, বিয়েটা ও ভাঙেনি, বিয়েটা মাহমুদ আর তার বাবা ভেঙেছে। কেন ভেঙেছে জানতে চাও? চাই। ওই যে মেয়েটাকে দেখছো, বাচ্চাটাকে নিয়ে খেলতাছে, কত খুশি তাই না? ওর ছোট বাচ্চা পছন্দ, কিন্তু কয়েকদিন আগে জানতে পেরেছে ও নাকি আমার মা হতে পারবে না। কথাটাও চেপে গেছে ঠিকই, তবে মাহমুদের পরিবার জেনে গেছে বিষয়টা। একমাত্র ছেলের বিয়ে এমন মেয়ের সাথে কেন দেবে? যতই আত্মীয় হোক, তার একটা মাত্র ছেলে, বাচ্চা কাচ্চা না হলে তো এখানেই বংশ নির্মূল। তুমি হলে নিশ্চয় এই সিদ্ধান্তটাই নিতে। জি, নিতাম। মানুষ
সুযোগ সন্ধানী আমিও। আমার মেয়েটার কোনো ভালো জায়গায় বিয়ে হবে না। কোনো বাবাই চাইবে না তার ছেলের এমন কাউকে বিয়ে করুক যে কখনো মা হতে পারবে না। যেমনটা আমি চাইনি আমার মেয়ের বিয়েটা কোনো বিবাহিত ছেলের সাথে হোক। যদিও তোমার বয়স অল্প, তবুও চাইনি। এখন চাচ্ছি কেন জানো? জানি। বলো কেন? আমার চাইতে ভালো ছেলে পাবেন না তাই। ঠিক ধরেছ। ভদ্র শিক্ষিত অল্প বয়সী আর এমন সুদর্শন ছেলে আমি পাবো না। তাছাড়া আমার মেয়েটাও তোমাকেই ভালোবাসে, তবে তোমার চাইতে তোমার মেয়েটাকে বেশি ভালোবাসে। আমার কথা আমি বললাম, এবার তুমি তোমার উত্তর জানিয়ে দাও। রামিমের এবার দম বন্ধ হয়ে আসছে। মেয়েটা মা হতে পারবে না, এটা কি খুব বড় কারণ? ভালোবাসার চাইতেও বড়। কয়েক মিনিট চিন্তা ভাবনার পর রামিম উত্তর দিল। আদিরাকে নিয়ে আপনি চলে যান, আমি বিয়েটা করতে পারবো না। চশমাটা ঠিক করে চায়ের কাপের শেষে একটা চুমুক দিয়ে ভদ্রলোক উঠে গেলেন। আদিরার মা বিশেষ কিছু বললেন না, শুধু ভুরকুচকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আদিরার দিকে তাকিয়ে রামিম দেখলো হাস্যোজ্জ্বল মুখটা ইতিমধ্যে ফ্যাকাশে হয়ে গিয়েছে, চোখের কোণে অশ্রুবিন্দু জমা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে সে অশ্রু গড়িয়ে পড়বে গাল পেয়ে, ঠোঁটের কাছে এসে থেমে যাবে। আদিরা দাঁড়ালো না, সে চায় না রামিম দেখুক। কিছু সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে হয়। জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়, অনেক প্রিয়জন, অনেক প্রিয় জিনিস। অনেক সময় ভালোবাসাও তবুও নিতে হয়, না নিয়ে উপায় কোথায়। তবে রামিম কীভাবে সিদ্ধান্ত নিয়েছে সেটা অজানা। হয়তো আদিরা মা হতে পারবে না সেই চিন্তায় ঘন্টা খানিকের পর আনভিকে খাওয়ানোর চেষ্টা করছে রামিম। আনভি খাবে না, তার মা লাগবে। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে মা এনে দিতে হবে। আনভি ভুলে গেছে তার আসল মাকে। সে জানে আদিরাই তার মা। এতদিন আবদার না করলেও ইদানিং কিছুটা বুঝতে শুরু করেছে। রামিম ভাবনা থেকে জেগে ওঠে। এটাই কি করা ছিল? মেয়েটা এতটা ভালোবাসতো আনভিকে, পরিবারটাকে নিজের মনে করেই মাসের পর মাস মেয়েটাকে আগলে রেখেছে সে। আজ একটা ক্ষুদ্র কারণে মেয়েটাকে সারা জীবনের জন্য দূরে সরিয়ে দিল সে। কল দিল রামিম, ফোন বন্ধ। মেয়েটাকে নিয়ে রওনা দিল কমলাপুর স্টেশনে। গুলিস্তান পৌঁছাতে আরও 20 মিনিট, সেখান থেকে রিক্সা নিয়ে আরও 10 মিনিট। 1.5 ঘন্টা কেটে গেছে। এতক্ষণে ট্রেন ছেড়ে দেওয়ার কথা। হ্যাঁ, ট্রেন আরও 15 মিনিট আগে ছেড়ে গেছে। এতক্ষণ দৌড়াদৌড়িতে শরীর ঠান্ডা থাকলেও এখন ঘামতে শুরু করেছে রামিম। স্পষ্ট আনভির চোখে পানি দেখতে পায়। মেয়েটা কাঁদছে। তার কি এতটাও বোঝার ক্ষমতা হয়েছে যে সে কাঁদবে? রামিম শূন্য হাতে রিক্সায় ওঠে। এটাই হবার ছিল, কেন যে তখন না বললো? একটা ভুল সিদ্ধান্ত সারা জীবন হয়তো কাঁদাবে রামিমকে। অন্যমনস্ক রামিম রিক্সায় উঠে বসলো। চোখ লাল হয়ে গেছে ইতিমধ্যে। এত মানুষের সামনে কাঁদা যাবে না, সে বড় হয়েছে। ওদিকে চেপে বসুন। রামিম ঘাবড়ে যায়। আদিরার কণ্ঠ আবার শুনতে পায় রামিম। বললাম না ওদিকে চেপে বসুন। ঝাপসা চোখ পরিষ্কার হয় রামিমের। সত্যি আদিরা সামনে দাঁড়িয়ে। আপনি কি ভেবেছেন আমি চলে যাব? ভালোবাসি আপনাকে আর আনভিকে। মা না হতে পারার মিথ্যা নাটকটা আমি সাজিয়েছি। কার জন্য জানেন? শুধুমাত্র আপনার আর আনভির জন্য। আমার বাবা সুযোগ সন্ধানী মানুষ, তিনি জীবনেও আপনার সাথে আমার বিয়ে দিতেন না, এখন দিবেন। রামিমের মাথা চক্কর দিয়ে ওঠে। সহজ সরল এই মেয়েটার মাথায় এত পেস কোথা থেকে আসলো? রামিম নিজেও বুঝতে পারেনি এত বড় একটা মিথ্যা আদিরা বলতে পারবে। স্বপ্ন মনে হচ্ছে সবকিছু। আদিরা আবারও বলে, কাজী অফিসে চলুন। রিক্সা কাজী অফিসে থামে। বিয়ে হয়। রামিমের ঘোর এখনো কাটেনি। আদিরা মুচকি হাসছে। রামিম মেয়েটার বুদ্ধির প্রশংসা না করে পারে না। আনবি ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙলে মাকে পেয়ে নিশ্চয়ই আনন্দে লাফিয়ে উঠবে। বাসায় ঢুকার আগে মাহমুদের সাথে দেখা হয় রামিমের। ছেলেটার হাস্যোজ্জ্বল মুখটাতে কাঠিন্য ভাব চলে এসেছে। রামিম ডাক দেয়, মাহমুদ ভাই, আজ বাসায় বিরিয়ানি রান্না হবে, খেতে আসবেন? রাতে বৃষ্টি নামে। মাহমুদ বিরিয়ানি খেতে আসে না। বিরিয়ানি আজ হজম হবে না তার। আছে সারা রাত সিগারেট ফুঁকবে।